আজকের আমাদের আলোচনার বিষয় সায়েন্টিফিক রিসার্চ রিপোর্ট, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে একজন গবেষক কিভাবে প্রতিবেদন লিখবে বা প্রতিবেদন লিখতে সক্ষম হবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। একজন গবেষকের তার কাজের যে আলটিমেট ফাইনাল ডেস্টিনেশনই যদি আমরা বলি, যে আলটিমেট যে প্রোডাক্ট যেটা হয় সেটাকেই আমরা প্রতিবেদন হিসেবে প্রকাশ করি বা প্রতিবেদন হিসেবে বলতে পারি। তো একটা সায়েন্টিফিক রিসার্চ রিপোর্টের মোটামুটি কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে বা সেটা আমরা যদি সেটাকে ঠিকঠাকভাবে সংজ্ঞায়িত করি, সেটা কি ধরনের সংজ্ঞা হওয়া দরকার বা কি সংজ্ঞা, এবং কি জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয় একজন সায়েন্টিস্টকে তার রিপোর্টটা পাবলিশ করতে গেলে, সেই সম্পর্কে আমরা আজকে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি সংজ্ঞার বিষয়টায় প্রথমে আসি, এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে বিষয়টাকে সংজ্ঞায়িত করেছে, তবে আমরা কতগুলো সংজ্ঞা এখানে যদি দেখে নিই। এখানে দেওয়া আছে এস.এম. আমিনুজ্জামান, একজন সায়েন্টিস্ট, ওনার সংজ্ঞা অনুযায়ী ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল রিসার্চ, ওনার যে গ্রন্থ সেই গ্রন্থে তিনি সংজ্ঞায়িত করেছেন, রিসার্চ রিপোর্ট ইজ এ ফর্মাল স্টেটমেন্ট অফ দ্য রেজাল্ট অফ অ্যান ইনভেস্টিগেশন or of any matter on which definite information is required, made by some person or body instructed or required to do so. অর্থাৎ আমরা এটাকে এখানে যদি সহজভাবে বলি যে কোনো বিবরণ অনুসন্ধানের ফলাফলের নিয়মতান্ত্রিক বিবৃতি হলো প্রতিবেদন। অর্থাৎ আমরা কোনো কিছু বিষয়, যে কোনো সায়েন্টিফিক রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে আমরা বিবরণ অনুসন্ধান, যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে, যে আমরা যে কোনো জিনিসকে যখন আমরা রিসার্চ করি, তখন সেই রিসার্চের অবশ্যই কোনো পার্টিকুলার একটা টপিক বা কোনো পার্টিকুলার একটা প্রবলেম যখন থাকে, যেটাকে নিয়ে আমরা দীর্ঘ অনুসন্ধান চালাই, সেটাকেই যদি আমরা গবেষণার ক্ষেত্র হিসেবে ভাবি, বিশেষ করে সামাজিক গবেষণার ক্ষেত্র হিসেবে ভাবি, তাহলে সেই গবেষণার থেকে যে অনুসন্ধান করে আমরা যে জিনিসগুলো বা যে ফলাফলগুলো পাই, সেই ফলাফলের একটা নির্দিষ্ট নিয়ম মেনে যখন সেটাকে বিবৃতি দেওয়া হয় বা প্রকাশ করা হয়, তখন সেটাকেই প্রতিবেদন বলে উল্লেখ করা হচ্ছে। জি.আর. টেরির মতে, রিসার্চ রিপোর্ট ইজ আ ফর্মাল প্রেজেন্টেশন অফ সামারি ইনফরমেশন dealing with utilization of resource or status of operation useful in evaluation of progress making decision and directing activities. আরো যদি কয়েকটা সংজ্ঞা আমরা দেখি, রিসার্চ রিপোর্ট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ দ্য রিসার্চ, যেটা আমি আগেই বলেছিলাম যে একজন গবেষকের একদম ফাইনাল প্রোডাক্ট বা ফলমোস্ট প্রোডাক্ট যেটা একদম, সেটাই হচ্ছে রিসার্চ রিপোর্ট। অ্যান্ড ইটস পারপাস ইজ টু কনভে টু ইন্টারেস্টেড পারসন, একজন ইন্টারেস্টেড পারসনকে তার বিষয়টাকে কনভে করা, দ্য রেজাল্ট, হোল রেজাল্ট অফ দ্য স্টাডি, অর্থাৎ স্টাডি করে যে হোল রেজাল্টটা পাওয়া গেল, সেটা একজন ইন্টারেস্টেড পিপল যে কিনা ওই সাবজেক্টে ইন্টারেস্টেড, তার কাছে প্রকাশ করা হয় বা একজন তার কাছে কনভে করা হয়। In sufficient detail and so arranged as to enable his reader to comprehend the data and to determine for himself the validity of the conclusion. অতএব আমরা আলটিমেট যে জিনিসটা বলতে পারি একটা সংজ্ঞায়িত করতে গিয়ে, যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সরেজমিনে অনুসন্ধানের পর, অর্থাৎ যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সবসময় কোনো রিসার্চ করার সময় একটা প্রবলেম বেসড রিসার্চই সাধারণত করে থাকি। অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা প্রবলেম বা নির্দিষ্ট একটা টপিক বা নির্দিষ্ট একটা সমস্যাকে সামনে রেখে বা কতগুলো অবজেক্টিভসকে সামনে রেখেই আমরা রিসার্চের কাজটা শুরু করি। সরেজমিনে অনুসন্ধানের পর, আলটিমেট অনুসন্ধান করার পর সংগৃহীত তথ্যাবলীর সুস্পষ্ট সংক্ষিপ্ত উপস্থাপনই হলো গবেষণা প্রতিবেদন।
অর্থাৎ যা যা তথ্য আমরা সেখান থেকে বের করে আনলাম সেটার একটা সুস্পষ্ট এবং সংক্ষিপ্ত উপস্থাপনই হচ্ছে গবেষণার প্রতিবেদন। এটি গবেষণার চূড়ান্ত ফল, গবেষকের চরম লক্ষ্য এবং গবেষক ও পাঠকের মধ্যেকার সেতুবন্ধন। একটা ভালো প্রতিবেদনের কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? সেই বৈশিষ্ট্যগুলো যেমন হচ্ছে, প্রথমেই বলা আছে ক্লিয়ারিটি অফ থট, অর্থাৎ স্পষ্ট চিন্তা। অর্থাৎ চিন্তা ভাবনার দিক থেকে এবং ভাবনার দিক থেকে দুটো কোনো একটা প্রতিবেদনকে সবসময় স্বচ্ছ এবং স্পষ্ট হতে হবে। দীর্ঘ প্যারাগ্রাফ না করে ক্ষুদ্র প্যারাগ্রাফে বিভক্ত করা, পয়েন্টগুলোকে ঠিকঠাকভাবে হাইলাইটেড করা, চিন্তা ভাবনা এতটাই সহজ হতে হবে যাতে পাঠক বা যে পড়বে সে সহজে বিষয়টাকে উপলব্ধি করতে পারে। টেকনিক্যাল শব্দ ব্যবহার করতে হলে সেগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করা। আমি কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তার সম্বন্ধে একটা প্রাথমিক চিন্তা ভাবনা রাখা। কি কি স্টেজে বা কি কি ভাবে আমরা সেটাকে করব সেটা সম্বন্ধে একটা ওভারঅল স্পষ্ট চিন্তা ভাবনা কিন্তু থাকতে হবে। সেকেন্ড কি বলা হয়েছে, প্রত্যয় বা ধারণার সঠিক ব্যবহার, অর্থাৎ ইউজ অফ কনসেপ্ট। গবেষণায় যে সমস্ত কনসেপ্টগুলোকে ব্যবহার করা হয় বা কার্যকরী সংজ্ঞা প্রদান করা হয়, সেইগুলোর সংজ্ঞার সাথে যেন ব্যবহারের মধ্যে একটা সংগতি বজায় থাকে, সেটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। যেন কোনো কনফিউশন যুক্ত এমন একটা টার্ম যাতে ব্যবহার না করি যেটা একটা কখনোই সেখানে একটা সমালোচনার সৃষ্টি করতে পারে। 3 নম্বর কি বলা আছে না, বিভিন্ন পরিভাষার সতর্কতামূলক ব্যবহার। অর্থাৎ যে সমস্ত টার্মিনোলজি বা টার্মগুলোকে আমরা ব্যবহার করব, সেই টার্মগুলোকে অবশ্যই যেন, সেই পরিভাষাগুলো অবশ্যই যেন আমার কাজের সাথে রিলেটেড হয়। অনেক সময় এমন কিছু টার্ম থেকে থাকে যে টার্মগুলোকে বিভিন্ন জায়গায় একই ধরনের টার্ম হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিংয়ে ব্যবহার করা হয়। তাহলে আমি কাজের সাথে রিলেটেড করে যেন টার্মটাকে ব্যবহার করতে পারি, সেই বিষয়টার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রবলেমকে অবশ্যই আগের থেকে চিহ্নিত করতে হবে, যেই প্রবলেমটাকে সামনে রেখে তার সমাধানের প্রচেষ্টা কিভাবে করব, বা প্রবলেমটার জন্য আমাদের কি কি ধরনের কারণে বা কি কি কারণে তার প্রবলেমগুলো এলো এবং তার জন্য কি কি রেকমেন্ডেশন আমরা দিতে পারি। অর্থাৎ যে কাজটা আমরা করছি তার একটা নির্দিষ্ট অভিমুখ অবশ্যই থাকবে, তার নির্দিষ্ট একটা আমি কি কি পারপাসে কাজ করছি সেই পারপাসটা অবশ্যই ফিক্সড হতে হবে। অর্থাৎ সেই প্রবলেমটাকে অবশ্যই আগে থেকে ফিক্সড করতে হবে। ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ, সাবলীল ভাষা। ভাষাটা যেন এমনভাবে সাবলীলভাবে ব্যবহার করতে হবে একটা প্রতিবেদন রচনার ক্ষেত্রে, যেন একজন পাঠক পড়ে বুঝতে পারে। এমন কোনো খটোমটো ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমরা ব্যবহার করব না যেটা পড়ে বা বুঝতে গেলে অবশ্যই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। অধ্যায় ভিত্তিক রিপোর্ট, চ্যাপ্টারাইজেশন অফ দ্য রিপোর্ট। অধ্যায় ভিত্তিক রিপোর্ট করার উদ্দেশ্যই হলো বা এটা করার প্রয়োজনটাই হলো, আমরা যদি একটা একটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা হুবহু ঢালাও একটা লেখা কারোর সামনে প্রকাশ করি, সেটা পড়তে যেমন লেস ইন্টারেস্টেড একটা জিনিস বিষয় হয়ে দাঁড়াবে, তেমনি কি হয় না, অধ্যায় ভিত্তিক কোনো কিছু রিপোর্ট বা কোনো কিছুকে প্রকাশ করলে বা লিখলে সে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট সম্বন্ধে এক একটা জিনিস সম্বন্ধে এক একটা ধারণাকে আলাদা আলাদা করে যদি আমি প্রকাশ করি বা আলাদা আলাদা করে যদি আমরা সেগুলোকে সামারাইজ করি, তাহলে পাঠকের ক্ষেত্রে বুঝতে, মনে রাখতে এবং দেখতে অনেক সুবিধাজনক হয়। প্রয়োজনীয় উপাত্তের ব্যবহার, অর্থাৎ ইউজেস অফ এসেনশিয়াল ডেটা। আমরা কাজটা করতে গিয়ে হয়তো যখন আমরা ফিল্ড স্টাডি বা যখন আমরা ডেটা কালেকশন, প্রি ফিল্ড স্টাডিতে যখন ডেটা কালেকশন করব, তখন আমরা অসংখ্য ডেটা কালেকশন করি, কিন্তু তার মধ্যে সমস্ত যা আমি ডেটা কালেকশন করলাম সেগুলোকেই সব আমি রিপোর্টের মধ্যে দিয়ে দিলাম, সেটা তো করলে কখনোই সেটা ঠিকঠাকভাবে ইউজফুল হতে পারে না। সেই জন্য যেন আমার যে ডেটাগুলো ব্যবহৃত হবে বা যে ডেটাগুলোকে আমি দেব সেগুলো যেন ইউজফুল হয়, সেগুলো যেন কাজের সাথে রিলেটেড হয়, সেগুলো যেন ঠিকঠাকভাবে কোনো কিছু একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়টা অবশ্যই দেখতে হবে। ইউজেস অফ কোটেশন অ্যান্ড ফুটনোট। ইউজেস অফ প্রতিবেদনের ক্ষেত্রে অনেক সময় উদ্ধৃতি ও পদটিকা বা কোটেশন অফ ফুটনোটের ব্যবহার করা হয়। যেমন কোনো স্বীকৃত বিশেষজ্ঞের অভিমত উল্লেখ করে যখন কোনো বিষয়বস্তুর পক্ষে যুক্তি প্রদর্শন করা হবে, অথবা কোনো বিষয়ে যেসব গবেষক একই রকম বা ভিন্ন মত পোষণ করেন তাদের অভিমত উপস্থাপন করে কোনো আলোচনার যখন ব্যাখ্যা দেওয়ার জন্য উদ্ধৃত ব্যবহার করা হয়।
তখন উদ্ধৃতির উৎস চিহ্নিত করার জন্য কিছু কিছু ফুটনোট ব্যবহার করা হয় বা কোটেশন ব্যবহার করা হয়। প্রতিবেদনের আকার, সাইজ অফ রিপোর্ট। প্রতিবেদনের আকার বহু বড় হতে হবে কিংবা খুব ছোট হতে হবে এমন কোনো নিয়ম নেই। তথ্য উপস্থাপন, বিশ্লেষণ এবং প্রতিবেদনটাকে আলোচনার জন্য যতটুকু বিস্তৃতি করা দরকার ততটুকুই বিস্তৃত করা ভালো। অযথা প্রতিবেদনটাকে অনেক বড় করে একই জিনিসের বারবার রিপিটেশন করে সেগুলোকে লিখে কিংবা অপ্রয়োজনীয় তথ্য সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে রিপোর্টটাকে একটা বিরাট বড় কিছু জায়গায় দাঁড় করিয়ে ফেললাম, সেটা কিন্তু একেবারেই যুক্তিযুক্ত নয়। এরপরে আসছে প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা। একটি ভালো গবেষণা বা প্রতিবেদন অবশ্যই মানুষের দৃঢ়তাকে অনুপ্রাণিত করবে, অবশ্যই যেন মানুষ সেটাকে আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারে। সেই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু অর্জন করতে হবে এবং সেই নির্ভরযোগ্যতাটা অর্জন করলেই কিন্তু তবে প্রতিবেদনটাকে পড়বে বা প্রতিবেদনটাকে কোনো পারপাসে বা কাজে ব্যবহার করবে বা লাগাবে। আর লাস্ট হচ্ছে মেথড অফ প্রেজেন্টেশন, কিভাবে উপস্থাপন করব। প্রতিবেদনটাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে বা লিখতে হবে যেন একটা প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটার মধ্যে যেন প্যারোডি বা সঙ্গতি থেকে থাকে। পুরো প্রতিবেদনটাকে আগাগোড়া যেন ধারাবাহিকতা লক্ষ্য করতে হবে। অবশ্যই সায়েন্টিফিক টার্মিনোলজি ব্যবহার করতে হবে। ঠিকঠাক ভাবে আমাকে ডায়াগ্রাম ইউজ করতে হবে, যেটা সেটা অ্যাট্রাকটিভ হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে একজন পাঠক বা কেউ যখন প্রতিবেদনটা পড়বে তখন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে কোনো রকম ভাবে ইন্টারেস্ট না হারিয়ে ফেলে। সেই উপস্থাপন পদ্ধতিটা কিন্তু ঠিকঠাক রাখা একান্তই জরুরি। এরপরে আসি শ্রেণীবিভাগ বা প্রকারভেদে। প্রতিবেদনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদের বিষয়টা দেখতে গেলে বলতেই হয় যে বিভিন্ন রকম কাজের পদ্ধতি বা বিভিন্ন রকম অনুসন্ধানের বিষয়ের ওপর বা কি পারপাসে সেটা ইউজ করা হচ্ছে তার উপরে বিশেষ করে বা তার উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন রকমের প্রতিবেদনের শ্রেণীবিভাগ হয়ে থাকে। যেমন বিস্তৃত বা দীর্ঘ প্রতিবেদন, উদাহরণ হিসেবে আমরা থিসিসের কথা বলতে পারি। মাঝারি ধরনের প্রতিবেদন, সংক্ষিপ্ত প্রতিবেদন, তথ্যমূলক প্রতিবেদন, বিশ্লেষণমূলক প্রতিবেদন, নিরীক্ষাধর্মী প্রতিবেদন, প্রশাসনিক প্রতিবেদন এবং সুপারিশমূলক প্রতিবেদন। একটা প্রতিবেদনের কাঠামো বা স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা যখন আমি সম্পূর্ণ কারে প্রতিবেদনটাকে বা রিপোর্টটাকে প্রকাশ করব তখন কি কি দিকগুলো মেনটেন করে বা কি কি পয়েন্টগুলোকে মেনটেন করে আমাকে প্রতিবেদনটা প্রকাশ করলে সেটা সায়েন্টিফিক হবে বা কি কি জিনিসগুলো অবশ্যই তার মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলোর একটা কাঠামো যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যায় যে একদম প্রাথমিক অংশে সেটা হচ্ছে প্রারম্ভিক অংশ বা ইন্ট্রোডাক্টরি অ্যাসপেক্ট। ইন্ট্রোডাক্টরি অ্যাসপেক্টের মধ্যে যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে টাইটেল থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, মুখবন্ধ বা কৃতজ্ঞতা স্বীকার থাকে এবং সূচিপত্র থাকে। সেকেন্ড পার্ট আমরা যদি যেটা রয়েছে সেটা হচ্ছে যদি ইন্ডেক্স, মূল বডি বা মেন বডি, যেটা মেন বডির মধ্যে কতগুলো জিনিস থাকে সেটা হচ্ছে ভূমিকা, 2 হচ্ছে গবেষণা পদ্ধতি, 3 হচ্ছে ফলাফল, 4 হচ্ছে আলোচনা ও সুপারিশ, আর 5 হচ্ছে সারাংশ বা উপসংহার। এখন ভূমিকার মধ্যে আবার কতগুলো বিষয় ইনক্লুড করা হয়, সেই বিষয়গুলো যেমন প্রবলেমটাকে আইডেন্টিফিকেশন করা, গবেষণার সমস্যা, বিষয়বস্তু, কি কি উদ্দেশ্য, অবজেক্টিভস এবং হাইপোথিসিস গুলোকে ঠিক করতে হয়। গবেষণা পদ্ধতির সেকেন্ড পার্টের মধ্যে কি থাকে না, স্যাম্পেল কি কি ধরনের ব্যবহার করছি, কি কি ব্যবহার করতে গিয়ে কিভাবে সেগুলোকে কালেকশন করেছি বা কি কি যন্ত্রপাতি ব্যবহার করে বা কি কি কোন জায়গা থেকে সেগুলোকে আমরা কালেকশন করেছি, এবং তারপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গবেষণার নকশা বা প্রক্রিয়া, রিসার্চ ডিজাইন। আলটিমেট কি না, সমস্ত কিছু করার পর ফাইন্ডিংস বা ফলাফলগুলো কি পাচ্ছি। তারপরে আলোচনা, সুপারিশ এন্ড রেকমেন্ডেশন। অবশ্যই যে কোনো গবেষণার একটা সামাজিক বা পরিবেশগত ভাবে যাই বলি না কেন তার সেখান থেকে একটা কিছু ফলাফল বা প্রাপ্যতা অবশ্যই থেকে থাকে। যখন আমরা কোনো কিছু প্রবলেম নিয়ে গবেষণাটাকে এগিয়েছি বা রিসার্চটা করেছি অবশ্যই সেই প্রবলেমগুলো সমাধানের চেষ্টাই আমাদের করতে হবে এবং সেই জন্যই গবেষণাটা দরকার বা গবেষণাটা করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু রেকমেন্ডেশন দেওয়া প্রয়োজন, সেই রেকমেন্ডেশন গুলোকে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে সামারি অ্যান্ড কনক্লুশন, যেটা কিনা মূল বডির মধ্যে এই কটা জিনিস থাকে। এবং একদম লাস্ট পার্ট কি না, আর লাস্ট পার্ট হচ্ছে রেফারেন্সেস অ্যান্ড সাপোর্টিং এভিডেন্স, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি অ্যান্ড অ্যাপেন্ডিক্স। এই কতগুলো জিনিস আমাদের
আমাদের এই কাঠামোর মধ্যে রয়েছে। এই জিনিসগুলোকেই একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রারম্ভিক অংশ বা ইন্ট্রোডাক্টরি অ্যাসপেক্ট, ইন্ট্রোডাক্টরি অ্যাসপেক্টের মধ্যে যে জিনিসগুলো থাকে আমরা প্রথমেই কাঠামোতে দেখেছি টাইটেল অফ দ্য রিসার্চ, অর্থাৎ রিসার্চের টাইটেলটা এমন হতে হবে যেন সেটা একটা সুন্দর এবং অর্থবহ হয়। কারণ সেটা সুন্দর বা অর্থবহ হলেই বা এমন সময় এমন ধরনের টাইটেল ব্যবহার করা উচিত যেটা থেকে আমার বিষয়টা সম্বন্ধে কি বলতে চেয়েছে সেই বিষয়টা অন্তত কিছুটা পরিমাণ পাঠকের কাছে বোধগম্য হয়, বা টাইটেলটা দেখে অন্তত একটু জিনিস বোঝা যায় যে সেই জিনিসটা কি নিয়ে আলোচনা করতে চলেছে। নেক্সট আছে গবেষক ও প্রতিষ্ঠানের নাম। অবশ্যই কোন প্রতিষ্ঠান থেকে গবেষণাটা চলছে বা কোন প্রতিষ্ঠান থেকে গবেষণাটা করা দরকার সেই প্রতিষ্ঠানের নাম এবং যে গবেষণাটা করছে তার শিক্ষাগত যোগ্যতা, নাম, ঠিকানা, এইসব বিষয়গুলো রাখা দরকার। তারপরে মুখবন্ধ, কৃতজ্ঞতা স্বীকার, প্রিফেস এন্ড অ্যাকনলেজমেন্ট। গবেষণা প্রতিবেদনের মুখবন্ধ লিখতে হয়, ছোট হলে মুখবন্ধ না লিখলেও চলবে। বিষয়ে নির্বাচনের কারণ, সমস্যা, রূপ, প্রকৃতি প্রভৃতি থাকে মুখবন্ধের মধ্যে। এবং আর একটা যেটা জিনিস থাকে কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ কাজটা করতে গিয়ে আমরা যে যে বিষয়গুলোর সাহায্য বা যে যে জায়গাগুলোর সাহায্য নিয়েছি সেই সাহায্য অনুযায়ী কৃতজ্ঞতা স্বীকারগুলো থাকতে হয়। তারপরে থাকে সূচিপত্র। সূচিপত্রটাই অবশ্যই যে কোনো একটা বই বলি না কেন বা যে কোনো একটা রিপোর্টই বলি না কেন কোন পৃষ্ঠায় কি আছে, কি সম্পর্কে আলোচনা হয়েছে সেই জিনিসগুলোর একটা আলটিমেট নির্দেশাবলী বা নির্দেশিকা থাকলে সেটা বুঝতে এবং দেখতে সকলের পক্ষে অনেক সুবিধাজনক হয়। মূল অংশের মধ্যে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে ভূমিকা প্রথমেই থাকে। বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টাকে বলা, সেইটাই সাধারণত ভূমিকার মধ্যে থেকে থাকে। বিভিন্ন ধ্যান ধারণা, সুস্পষ্ট সংজ্ঞা, ব্যাখ্যা প্রভৃতি থাকে। তারপরে আছে রিসার্চ মেথড, গবেষণা পদ্ধতি, অর্থাৎ আমরা পোস্ট ফিল্ড যে বিষয় সেই সময় আমরা কি কি পদ্ধতি ব্যবহার করেছি, কি কি ডেটা ব্যবহার করেছি, কি কি ভাবে সেগুলোকে ক্যালকুলেট করেছি, কি কি মেথড অ্যাপ্লাই করেছি, সেই পদ্ধতিগুলো সব গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথডের মধ্যে থাকে। এরপরে আসে ফলাফল বা ফাইন্ডিংস। আলটিমেটলি পুরো গবেষণাটা করার পর সেখান থেকে কি কি জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি বা কি কি জিনিসগুলো আলটিমেট ফলাফল হিসাবে পেয়েছি সেগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করতে হয়। সেটা ডায়াগ্রাম হতে পারে, সেটা কোনো ট্যাবুলার ফরম্যাট হতে পারে। এই উপাত্তগুলো বা ডেটাগুলোকে বিশ্লেষণ করার পর বা তার যে আলটিমেট ফলাফল সেই ফলাফলের নির্ভরযোগ্যতা বা যথার্থতা তথ্য প্রমাণ দিতে হয়, কারণ সেইগুলোকে ঠিকঠাকভাবে প্যারোটি রাখতে হয়। এরপর লাস্ট পার্ট যেটা আছে আলোচনা ও সুপারিশ, অর্থাৎ প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আলোচনার অংশকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেননা প্রাপ্ত ফলাফলের তাত্ত্বিক এবং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যে ইম্পর্টেন্স এখানে বিবৃত করা হয়। এছাড়া সমস্যা সমাধানে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সুপারিশমালাও এখানে লিপিবদ্ধ থাকে। গবেষণা পরিচালনায় কোনো সমস্যা বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তাও এখানে উল্লেখ করতে হয়। শেষে থাকে নির্দেশিকা বা রেফারেন্সেস। এখানে সিলেক্টেড বিব্লিওগ্রাফি, অর্থাৎ যা যা জিনিসগুলোকে আমরা ব্যবহার করেছি তার একটা নির্দিষ্ট গ্রন্থপঞ্জি থাকা দরকার। সেক্ষেত্রে লেখকের নামের সাথে বই, প্রবন্ধের নাম, প্রকাশকের নাম, সাল, তারিখ, পৃষ্ঠা ইত্যাদি বর্ণমালা ক্রমানুসারে সাজিয়ে উল্লেখ করতে হয়। এবং শেষ থাকে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট মধ্যে সাধারণত ভবিষ্যতে যদি কোনো গবেষক এ নিয়ে গবেষণা করতে চায় সেই সমস্ত তথ্য প্রমাণগুলো এখানে দেওয়া থাকে, বা ডেটাগুলো বা যে সমস্ত উপাত্তগুলো ব্যবহার করা হয়েছে তার একটা ট্যাবুলার ফরম্যাট এখানে কিছু দেওয়া থাকে। আলটিমেটের তাৎপর্যটা কি, তাৎপর্য বা ইম্পর্টেন্স যেটা সেটা যদি আমরা ভাবি, তাৎপর্য বা ইম্পর্টেন্স হচ্ছে গবেষণার কাজটি কিভাবে পরিচালনা করছে সেটা সম্পর্কে অবহিত হওয়া যায়। বিজ্ঞান ভিত্তিক সমস্যা সমাধান কিভাবে করা হয় সেই সম্পর্কে জানা যায়। কোনো সমস্যা সাধনে প্রকল্প গঠন, গবেষণার নকশাকরণ, নমুনা দল গঠন, তথ্য সংগ্রহ, তথ্য শ্রেণীকরণ, তাৎপর্য নির্ণয় এবং মন্তব্যকরণ ইত্যাদি কিভাবে করতে হয় সে সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করা যায়। গবেষণার বিষয় সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করা যায়। গবেষণার কাজে প্রেরণা পাওয়া যায় এবং গবেষণা পরিচালনার দিক নির্দেশ পাওয়া যায়।
গবেষণা যে একটি সহযোগিতামূলক কাজ সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। গবেষণার কাজে কোনো ত্রুটি হয়েছে কিনা তা বিচার করা যায়। গবেষণা নির্দিষ্ট মূল্যায়ন করা যায় বা নির্দিষ্ট গবেষণাকে ভিত্তি করে সেই বিষয়ে আরো গভীর জ্ঞান অনুসন্ধানেও প্রবৃত্ত হওয়া যায়। একটা ভালো প্রতিবেদন লেখার কতগুলো নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। সেইগুলোকে যদি আমরা দেখি, যে সঠিক অর্থ প্রকাশ পায় এমন শব্দ চয়ন করতে হবে অবশ্যই। পাঠক যাতে প্রতিবেদনটি সহজভাবে উপলব্ধি করতে পারেন তার জন্য এর ভাষা হতে হবে সহজ সরল। প্রতিবেদনটি অবশ্যই উপযুক্ত মান সম্পন্ন হতে হবে। বিভিন্ন কনসেপ্ট এবং টার্ম, সংজ্ঞা ও ব্যবহার থাকতে হবে। প্রতিবেদনের প্রকাশভঙ্গি হতে হবে পরিষ্কার, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক। কোনো কথ্য বা আঞ্চলিক ভাষায় এবং আবেগ উচ্ছ্বাসজনিত ভাষায় প্রতিবেদন লেখা উচিত নয়। প্রতিবেদন একমাত্র উদ্ধৃতি ছাড়া পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা উচিত নয়। তৃতীয় পুরুষে প্রতিবেদন লেখা অপরিহার্য। কোনো জটিল এবং ভাবভঙ্গির ধারণাকে সহজ ভাষায় এবং ছোট বাক্যে প্রকাশ করতে হবে। অতীতকাল ব্যবহার করে প্রতিবেদন লিখতে হবে। সমগ্র প্রতিবেদনে একই রকম বানান রীতি, সংক্ষিপ্তকরণ নীতি, যদি চিহ্ন বিভক্তি ব্যবহার করতে হবে। গবেষণালব্ধ তথ্যাবলী সততার সাথে এবং যৌক্তিক আকারে উপস্থাপন করতে হবে। কারো উক্তি থাকলে তা সঠিকভাবে উদ্ধৃত করতে হবে এবং এর জন্য যথাস্থানে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কাঠামো, বিষয়বস্তু, সংগঠন ও উপস্থাপনে ধারাবাহিকতা লক্ষ্য করতে হবে। প্রতিবেদনটি যত্ন সহকারে লিখতে এবং টাইপ করতে হবে। কোনো প্রতিবেদন মুদ্রিত আকারে প্রকাশ করতে হলে সতর্কতার সাথে প্রুফ দেখতে হবে এবং অর্থাৎ বানানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।